আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন হায়ার ম্যাথ লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তোমাদের আজকে থেকে এই দুইটা ক্লাস বৃদ্ধি করা হয়েছে। আজকে এবং আগামীকালকে 2 দিন আছে, দুইটা ক্লাস বৃদ্ধি করা হয়েছে আমার হায়ার ম্যাথ। তো জি স্যার, ঠিক ভালো করছেন। ভালো করেছে, কিন্তু আমার তো একটু ধরো আপনার কষ্ট আছে, আমাদের ভালো। চাপ বেড়ে গেছে স্যার। এটাই তো আমার কষ্ট আর তোমাদের লাভ। ঠিক আছে, সমস্যা নেই, তাও লাভ হোক। আগে তো আরো বেশি ক্লাস নিতে হইতো, সরাসরি ক্লাস হইলে। স্যার আগে তো ক্লাসই ছিল, আর এখন তো ক্লাস নিতে হবে, সেই ক্লাসটা আবার দিতে হবে। মানে তোমাদেরকে বোঝানো যাবে না, মনে করতে না বেশি স্যার, বাদ দেন। ডবল আমাদের অনলাইন ক্লাস করতে ভালো লাগে না। না লাগলে কিছু করার নাই। এই পরিস্থিতিতে যা পাচ্ছ এখন এটাই অনেক দেখতে হবে। স্যার লাইভ ক্লাসের সময় যদি স্কুলে আসি তার গোপনে, তাহলে সমস্যা আছে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। তো গতদিন আমরা 17 নম্বর অঙ্কটা অনেক ভালোভাবে বুঝেছিলাম এবং তোমাদেরকে শীটও দিচ্ছি আমি। সেই শীটের মধ্যে দেখবে যে বিভিন্ন অঙ্ক 11.1 থেকে 4 পর্যন্ত অনেকগুলো সৃজনশীল দিয়েছি। আজকেও আমি শীট দিলাম, এই সপ্তাহ পাবে। মোটামুটি এই 11 নম্বর অধ্যায় থেকে সৃজনশীল প্রায় 8-9টা সৃজনশীল আছে। এগুলো প্র্যাকটিস করলে এই অধ্যায়টা মোটামুটি ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে। তা আমাদের যেহেতু এখন অনুশীলনী অঙ্ক শেষ হয়নি, আমরা সেগুলো শেষ করার দিকে মনোযোগ দিই। 19 নম্বর আমি গতদিন বুঝিয়ে দিয়েছিলাম, প্রীতম করে ফেলেছে এবং অনেকেই করতে পেরেছে, অথবা আমি বুঝিয়ে দেওয়ার পরে বা নিজেরাও চেষ্টা করেছে। তো আমি যেহেতু সবার উদ্দেশ্যে ক্লাস নিতে হচ্ছে, তো এই অঙ্কগুলো আমাকে আবার রিপিট করতে হচ্ছে। আমি 19 নম্বর অঙ্ক থেকে শুরু করতেছি আজকে আবার। এই অঙ্কগুলো কি গ্রাফের মাধ্যমে চিত্র দেখানো লাগবে? গ্রাফের মাধ্যমে দেখানো লাগবে না, তবে চিত্র আঁকো লেখা আছে, তবে দেখানো লাগবে। যখন বলবে চিত্র আঁকো, তখন তো একে দেখানোই লাগবে গ্রাফের মাধ্যমে। আর যদি বলে যে চিত্র আঁকার কোনো কথা নাই, কিন্তু তোমার প্রয়োজনে ঘড়ির কাঁটার বিপরীতে আছে কিনা এই কারণে যদি চিত্র দরকার হয়, তাহলে সেই ক্ষেত্রে চিত্র তোমার গ্রাফ লাগবে না, এমনি জাস্ট আইডিয়া করে চিত্র আঁকাবে। চিত্র আঁকাতে বললে অবশ্যই গ্রাফে আঁকাতে হবে, কারণ চিত্র আঁকাতে বললে তখন চিত্রে একটা নাম্বার থাকবে, সেক্ষেত্রে গ্রাফ লাগবে। তো 19 নাম্বার, 20 নাম্বার এবং 22 নাম্বার এই তিনটা অঙ্কের ক্যাটাগরি একই রকম, 19, 20 এবং 22। আর এই 19, 20, 22 এর ধারণা দিয়ে 18 এবং 21 নম্বর অঙ্ক দেখানো যায় সেট বিন্দুর ধারণা। তো একবারে আসলে 18 থেকে শুরু করে শেষ পর্যন্ত, 18 থেকে 22 পর্যন্ত 23 থেকে তো সৃজনশীল আছে। 18 থেকে 22 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর মূল ধারণা হচ্ছে ছেদ বিন্দু। মূল ধারণা হচ্ছে দুইটা সরলরেখা কোথায় গিয়ে ছেদ করলো, এটা হচ্ছে এই 18 থেকে 22 পর্যন্ত এই সরলরেখাগুলো, এই অঙ্কগুলোর মূল ধারণা। তো ছেদ বিন্দু মানে কি? ছেদ বিন্দু মানে চিন্তা করো যে একটা সরলরেখা আমরা করে এই দিক দিয়ে গেলাম, আর আরেকটা সরলরেখা এই দিক থেকে আসলো। এই যে দুইটা সরলরেখা এই বিন্দুতে ছেদ করলো, একটা বিন্দুতে তারা কি ছেদ করেছে, একজন আরেকজনের মধ্যে দিয়ে চলে গেছে, ওই বিন্দুটা হচ্ছে ছেদ বিন্দু। দুইটা সরলরেখার সাধারণ বিন্দু। সাধারণ বিন্দু, দুইটা সরলরেখার সাধারণ বিন্দু, এই কথাটাও সুন্দর বলেছে যে দুইটা সরলরেখার ওই বিন্দুটা দুইটা সরলরেখার উপরই আছে। আমরা জানি যে কোনো সরলরেখা হচ্ছে অসংখ্য বিন্দু দ্বারা তৈরি হয়। সরলরেখায় থাকে যখন অসংখ্য বিন্দু, তাহলে যে এই প্রথম সরলরেখার উপর তো অসংখ্য বিন্দু আছে, দ্বিতীয় সরলরেখার উপর বিন্দু আছে না অসংখ্য? यस স্যার, অসংখ্য বিন্দু আছে। তাহলে এই যে দুইটার মধ্যে যে অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দুর মধ্যে মাত্র কয়টা বিন্দু কমন? একটা বিন্দু। এই জন্য ওই বিন্দুটাকে দুইটা সরলরেখার কমন বিন্দু বা সাধারণ বিন্দু বলা হচ্ছে, বা ওটাকে আমরা বলতে পারি সরলরেখা দুইটার ছেদ বিন্দু। এখন এই সরলরেখার একটা সমীকরণ আছে x এবং y দিয়ে, এটা বিশাল বড় সরলরেখা, তার সমীকরণ x এবং y দিয়ে আছে। আবার এই সরলরেখার একটা সমীকরণ আছে x আর y দিয়ে। আমরা জানি যে সরলরেখার সমীকরণে x এবং y থাকে। x y টা হচ্ছে এই সরলরেখার উপরে যত বিন্দু আছে সব বিন্দুর ভুজ এবং কোটির মধ্যে একটা সম্পর্কটাই হচ্ছে সরলরেখার সমীকরণ। আমরা গত ক্লাসে আলোচনা করেছি সরলরেখার সমীকরণ কি, গত ক্লাসের আগের ক্লাসে আলোচনা হয়েছে সরলরেখার সমীকরণ কি। তো x এবং y এর মান প্রত্যেকটা বিন্দুর জন্যই মিলবে, প্রত্যেকটা বিন্দুর জন্য।
আর এখানেও তাই এই সরলরেখার প্রথমে বিন্দুর জন্য ওই সরলরেখার সমীকরণটা অবশ্যই মিলবে, তাই না? সিদ্ধ করবে। তাহলে এই যেই বিন্দুতে দুইজন ছেদ করেছে ওই বিন্দুটার স্থানাঙ্ক আমরা যদি x আর y ধরি, সাপোজ ওই বিন্দুর স্থানাঙ্কটা x আর y, তাহলে x এবং y এর জন্য প্রথম সরলরেখাটাও সিদ্ধ করবে, দ্বিতীয় সরলরেখাটাও সিদ্ধ করবে, করবে না? কারণ দুজনের বিন্দুটা আছে কমন বিন্দু। x এবং y দিয়ে প্রথম সরলরেখার সমীকরণ তো দেওয়া থাকে, আবার x এবং y দিয়ে দ্বিতীয় সরলরেখার সমীকরণ দেওয়া থাকে। এখন x y এর মান আসলে কত সেটা বের করার জন্য অপনয়ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন পদ্ধতি আছে, এরপরে আরো পদ্ধতি আছে, আর গুণন পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি আছে। যে কোনো একটা পদ্ধতিতে x এবং y এর মানটা বের করতে হবে। তো দুই সমীকরণের সমাধান একে বলা হয় সমীকরণ সমাধান। তো সমীকরণ সমাধান করে x এবং y এর যে মানটা বের হবে সেটা কোন বিন্দুর জন্য? কমন বিন্দুর জন্য, যেখানে দুইজনের মানে একই, দুইজনের ক্ষেত্রে x এবং y এর মান এক। তো আমরা দুইটা সমীকরণ কি সমান হবে? হ্যাঁ, দুইটা সমীকরণ কি বললে? দুইটা সমীকরণ সমান হবে পরস্পর? না, সমীকরণ সমান হবে কেন? সমীকরণের সমাধান করে যে x আর y এর মানটা বের হবে সেটা দুই সমীকরণকে সিদ্ধ করবে। ও হ্যাঁ, বুঝতে পারছি। এই কারণে বিন্দু দুইটা সমীকরণ সমান হবে কেন? একটা সমীকরণ চলে গেছে এই দিক দিয়ে, আরেকটা গেছে ওই দিক দিয়ে, তাদের ঢালও সমান না, কিছুই সমান না। কিন্তু যেই বিন্দুটা বের হলো দুইটা সমীকরণের ক্ষেত্রে কমন বিন্দু সেটা। ঠিক আছে, আমরা এখন ওই ধারণা নিয়ে 18, 19 থেকে শুরু করে 22 পর্যন্ত সবগুলো অঙ্ক করতে পারবে। তবে যেগুলো দরকার আসলে হয় না তেমন, যেমন 18 নাম্বারটা সৃজনশীলে আসে না। এটা হচ্ছে দুইটা সরলরেখা কোনোদিন ছেদ করবে না, কারণ তারা সমান্তরাল। সমান্তরাল হলে কোনোদিন ছেদ করে না। তো 19 নম্বর থেকে আমরা শুরু করতেছি। 19 নম্বরে তিনটা সরলরেখা দেওয়া আছে। একটা হচ্ছে y = x + 5, আরেকটা দেওয়া আছে y = -x+5, আরেকটা হচ্ছে y = 2। তিনটা সমীকরণ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তো যেহেতু এগুলো এক ঘাত বিশিষ্ট সমীকরণ, মানে x এবং y এর পাওয়ার মাত্র 1, তো এগুলোকে আমরা সমীকরণও বলতে পারি, সরলরেখা বলতে পারি, একই জিনিস। 1 নাম্বার সমীকরণ বললেও সমস্যা নেই, 1 নাম্বার সরলরেখা বললেও সমস্যা নেই, একই জিনিস। যেটাই সমীকরণ সেটাই গ্রাফে নিয়ে আসলে সরলরেখা হয়ে যাবে। তো এই যে তিনটা সমীকরণ দ্বারা কি বোঝাচ্ছে? তিনটা সমীকরণ দ্বারা একটা ত্রিভুজের তিনটা বাহুকে নির্দেশ করছে। আর বাহু মানে এক একটা সরলরেখা। বাহু হচ্ছে সরলরেখার অংশ। সরলরেখা তো অনেক বড়, বাহু পুরা সরলরেখা না, বাহু হচ্ছে সরলরেখার কি একটা অংশ। সে অংশ রেখাংশ বলে, সেটা কি বলে? রেখাংশ। বাহু হচ্ছে সরলরেখার অংশ বা রেখাংশ। তো জাস্ট আমরা একটু যদি চিত্র দুই ভাবে আঁকা যাবে। একটা হচ্ছে যে অবস্থায় এখন আছে y = mx + c এর ধারণা নিয়ে চিত্র আঁকা যাবে। আরেকটা চিত্র আঁকা যাবে বিন্দুগুলো একবারে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু বের করে। আমি প্রথমে যেটা দেখাবো এটা তোমাদের দরকার নেই, ওই কঠিন ভাবে চিত্র আঁকার দরকার নাই, কিন্তু এটা আমি বোঝার জন্য দেখাচ্ছি সরলরেখাটা কত বড় আর ত্রিভুজটা কিভাবে তৈরি হয়। y = x + 5, তো x এর পাশে m এর মান কত আছে? 1 আছে। 1 মানে 45 ডিগ্রি। তাহলে প্রথম সরলরেখাটা হবে 5c এর মান, তাহলে এটা মনে করো 5, এই 5 দিয়ে যাবে এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তারপরে এটা হবে এই দিক দিয়ে। এরকম হবে প্রথম সরলরেখাটা, 1 নম্বর সরলরেখা। 2 নাম্বারটা -x মানে হচ্ছে -45, অর্থাৎ 135 ডিগ্রি। এটা যাবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে যাবে। এটা হচ্ছে 2 নাম্বার সরলরেখা। 3 নাম্বারটা কি বলা আছে? y = 2, তারপর y এর মান সর্বদা 2, একবারে x অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। এটা 3 নাম্বার। এইভাবে চিত্র আঁকানোটা একটু কঠিন। y = mx + c দিয়ে বসে চিত্র আঁকানো একটু কঠিন। m এর মানটা নিয়ে কাজ করতে আপনি বুঝলেন কেমনে কোন 45 ডিগ্রি? আমি কিছু বুঝলাম না স্যার, আমাকে বুঝাই দেন স্যার। এজন্য বললাম এটা এইভাবে চিত্র আঁকানো একটু কঠিন। y = আগে বিন্দুগুলো বের করেন, তারপর গ্রাফে বললে স্যার বিন্দুগুলো বের করলে বের করা হবে স্যার। কথা মনে হয় পরিপূর্ণ বুঝতে পারোনি। আমি বললাম যে আমি সরলরেখাগুলো একটু বোঝার জন্য যে কিভাবে ত্রিভুজ তৈরি করছে এই জন্য চিত্র রাখছি। এই পদ্ধতিতে
দরকার নাই, তোমরা বিন্দু বের করে চিত্র আঁকবে, সহজ হয়ে গেল তো, শেষ। এই কথাটা আমি বলিনি আগে? ইয়েস স্যার বলছেন। আগে এত পেরেশান হয়ে Yes, যাচ্ছে। sir. তারপর আমি একটু টাচ দিচ্ছি, তাদের আগ্রহ আছে তারা বুঝতে পারবে। y = mx + c, এটা মানে জানো m হচ্ছে ঢাল আর c কি? যুগপৎ। ধ্রুবপদ। তো আপনি ছিল তো এটার সাথে তুমি এক নাম্বারে তুলনা করো, এখানে এর মান কত? 1 +1 এর মান +1, হ্যাঁ +1, এর মান +1। হ্যাঁ তাহলে tan কত ডিগ্রি মান 1? tan 45 ডিগ্রি। 45 বুঝলাম কি করে, এখন বুঝছো? বুঝতে পেরেছি। এর মান কত? 5। এখন দেখো c এর মান 5 আর এখানে হচ্ছে 45 ডিগ্রি, এই দুটো দিয়ে আমরা কিভাবে চিত্রটা আঁকাই? c এর মান 5, এই যে এখানে 5, এটাই 5, এই বিন্দুটা হচ্ছে c এর মান। আর আমি এখান থেকে সরলরেখাটা কিভাবে আঁকলে এখানে 45 ডিগ্রি হবে সেইভাবে চিন্তা করছি, কিভাবে আঁকলে 45 ডিগ্রি হবে। হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছো এবার কিভাবে এটা গেস করেছি? তবে এটা মাইনাসের বেলায় কেমন করে হবে? কেন মাইনাস কত ডিগ্রি মান হবে? মাইনাস মানে 180 মাইনাস 45 হয়ে যাবে 145 ডিগ্রি। বা মাইনাস করলে তোমার মাইনাসটা কোন দিকে? মাইনাসটা হচ্ছে এই দিকে, মাইনাস 45 হচ্ছে এই দিকে, মানে x অক্ষের বিপরীত দিকে, মাইনাসের দিকে, ঋণাত্মক দিকে। ক্লিয়ার? তবে এভাবে চিত্র দরকার না, চিত্র আঁকার সহজ পদ্ধতি আছে, যেমন মনে করো কি বলে ইয়া বললো, প্রীতম বললো যে বিন্দু বের করে স্যার। স্যার তাহলে y এর মান যে 2 দেওয়া আছে, ওই 2টা কি করব? আচ্ছা x0 y2 পুরো x অক্ষের সমান্তরাল রেখা, মানে x চলে যাবে সব জায়গায় x0 হয়ে যাবে স্যার। x0 আর y এর মান করে 2, না x0 না, x এর মান আছে, x এর মান আছে স্যার, y এর মানটা 2, এখানে y x এর মান, ও সরি 2x এর মান, 2y এর মান, এই যেখানে 1 2 দিয়ে সোজা একবারে x অক্ষের সমান্তরালে একটা রেখাকে বলা হয় y = 2। এটা লেখা আছে তোমাদের এই শীটের মধ্যে, লেখা সূত্রে শিটে লেখা আছে যে x অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে y = b আর y অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে x = a, এটা লেখা আছে। যাই হোক, আমি জাস্ট ত্রিভুজটা বোঝানোর জন্য, ত্রিভুজটা আসলে কত রকম? ত্রিভুজটা হচ্ছে এই যে এটাকে a ধরো, এটাকে b ধরো, এটাকে c ধরো, ত্রিভুজটা আসলে কত রকম বুঝতে পারছো তো নাকি? Yes, sir. অনেক বড় রেখা, তো শুরু আছে শেষ নাই, শুরুও নাই শেষও নাই। সেই রেখাটাই যখন সেট করলো এই বিন্দুতে 1 আর 3 সেট করলো, এই বিন্দুতে 1 আর 3 সেট করেছে বি বিন্দুতে, আর 2 আর 3 সেট করেছে সি বিন্দুতে, তখন একটা ত্রিভুজ গঠিত হলো। কারণ এবিটা হচ্ছে রেখাংশ, মানে ওটা হচ্ছে ত্রিভুজের বাহু, বিসি হচ্ছে একটা রেখাংশ যেটা ত্রিভুজের একটা বাহু, এসি হচ্ছে রেখাংশ যেটা ত্রিভুজের একটা বাহু। এটাই এইজন্য বললাম যে রেখাগুলো সেট করার দ্বারা ত্রিভুজের বাহু যেগুলো গঠন করে সেগুলো রেখা না, সেগুলো রেখাংশ। রেখার দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব না, রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব। আচ্ছা, এখন আমরা ধরবো, বা ধরার দরকার নেই, সরাসরি লিখে দিই। একবার ধরতে গেলে আবার 3 লাইন যাবে, আমরা একবারে লিখে দিই যে 1 ও 2 নং রেখার ছেদ বিন্দু a নির্ণয়। এই যে এখানে আমি যে a লিখে দিলাম, তার মানে আমার ওটাকে অটোমেটিক a ধরা হয়ে গেছে। 1 এবং 2 এর ছেদ বিন্দু হচ্ছে a, এটা আমার ধরা হয়ে গেছে। 1 আর 2 এর ছেদ বিন্দু কিভাবে নির্ণয় করবে? তখন তোমার কাছে 1 আর 2 ছাড়া অন্য কোনো রেখা থাকা যাবে না। 3 নাম্বারকে এখন নিয়ে আসা যাবে। আমরা 1 আর 2 এর ছেদ বিন্দু বার করতেছি, এখন 3 কে এই আলোচনার মধ্যে আনবে। যোগ করো, যোগ করলে কত হবে? 2y = x² 10 = 10, অতএব y = কত? 5। এই বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,5। ও 0 কিভাবে আসলো? 0 এই যে y এর মানটা যদি বসাও, y এর মান 1 এ বসালে আমরা পাবো হচ্ছে x = 0। এখানে বসাও y এর মান 5, দুই পাশে 5 কাটা হবে, x এর মান 0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল।
তো যখন আমরা 1 আর 2 এর সেট বিন্দু নিয়ে কাজ করতেছি এইগুলোর মধ্যে কোনো 3 এর কোনো কথা আসবে না। 3 নাম্বার সমীকরণে কোনো মান কোনো কিছু এখানে নিয়ে আসা যাবে না। এরপর আসো 1 ও 3। ব্রেকফাস্ট বিস্কিট খাবা না কেক খাবা? 1 ও 3 নং রেখা মিল করে রাখো যার কথা আসছে সেট বিন্দু নির্ণয়। আর যখন 1 ও 3 এর কথা আসবে তখন কি এখানে 2 নাম্বার আসবে? 2 নাম্বার আসবে না। নো স্যার না। হচ্ছে y = x + 5 আর এটা হচ্ছে y = 2। তো এটা তুমি বিয়োগ করো y কাটবে তাহলে x এর মান একবার আমি লিখে দিলাম 3 আসবে। -3 আসবে, x এর মান আসবে -3। আমি একবার লিখে দিচ্ছি কারণ সময় সংক্ষেপ। -3 তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি হচ্ছে -3, কত 2 -3, 0 0 না -3, 2 স্যার 2 হবে -3, স্যার x এর মান -3 বিয়োগ করো y কাটবে x + 3 হয়, 0 = x + 3 হয়। তো 3 কে ভাগে পাওয়া চলে -3, x এর মান -3, এটা হলো তোমার b এর স্থানাঙ্ক -3,2 2 কেন একেবারে y এর মান 2 আছে। আবার -3 এখানে তোমার বসাও তাও y এর মান 2 আসবে। 1 নম্বরে বসালে 2 আসবে, 2 নম্বরে একটু দেওয়া আছে। এটা গেল হচ্ছে 1 আর 3 এর সেট বিন্দু। এবার আমরা বের করব 2 আর 3 নং রেখার সেট বিন্দু। নাম দিয়ে দেব সি এর নির্ণয়। নাম দিয়ে দিলে সুবিধা হবে কারণ নাম ছাড়া তো পরবর্তীতে ত্রিভুজের নাম ছাড়া ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে না। আচ্ছা 2 আর 3 যদি দেওয়া হয় তাহলে y = -x + 5 আর y = 2। আচ্ছা এখানে x কাটা y কাটা যাবে, x = এখানে শুধু +3 আসবে। তাহলে b c হবে 3,2। c কি হবে 3,2। এখন যারা চিত্র পরে আসবে তারা এখন কি বল চিত্র আসবে সেটা দেখো। বিন্দু পাওয়া যায় চিত্র একটা সমস্যা আছে। এটা হচ্ছে 0,5 আর এখানে হচ্ছে এটা a05, b হচ্ছে -3,2 আর c হচ্ছে 3,2। এখন চিত্র একটা সমস্যা আছে কোনো নাই, কিন্তু তুমি প্রথমে চিত্র আঁকার তারা যে একটা মানে সুন্দর ধারণা পেয়েছিল সেই ধারণা কিন্তু এইভাবে চিত্র আঁকালে পাবে না। এই জন্য চিত্র আঁকার বিভিন্ন পদ্ধতি জানতে হবে। চিত্র আঁকার পদ্ধতি y = mx + c দিয়েও চিত্র আঁকা যায়, যেটা 12 নম্বরে একটা কোশ্চেন ছিল স্যার। বলো নাহিদ নাভিদ। স্যার আপনি স্যার 1 ও 3 এর যেটা বের করলেন ছেদ বিন্দু স্যার, ওখানে -3 টা হলো কেমনে ওটা বুঝতে পারলাম না। -3 যেটা হলো আমি বুঝেছি। আসলে সংক্ষেপে করতে গেলেই সমস্যা, সবাই বুঝে না। আমি মনে করছি তোমরা অনেক বেশি বুঝো বা আগে বুঝো, এখন দেখতেছি যে না সমস্যা পাবলিক আছে স্যার এরকম কিছু। জি স্যার এবার সমস্যা নাকি না তাও বুঝনি। ইয়েস স্যার। হ্যাঁ এখানে একটা বানাতে হবে 0 = তাহলে -x + 3, x = তাহলে এখানে +3। 3 বিন্দু বের হয়ে গেল। 3 বিন্দু বের হওয়ার পর তুমি এর চিত্র আঁকাতে পারবে। চিত্র যেহেতু আঁকাতে বলেছে এটার উপর মার্ক আছে, এইজন্য তোমাকে গ্রাফ নিয়ে চিত্র আঁকাতে হবে। যদিও এই চিত্রটা শুধুমাত্র এই ঘড়ির কাঁটার বিপরীত বোঝার জন্য দরকার, সেক্ষেত্রে পরীক্ষায় যদি চিত্র আঁকাতে না বলে তাহলে গ্রাফ দরকার নেই, তুমি জাস্ট একটু কোন রকম বুঝে আঁকিয়ে মানে আনুমানিক ভাবে আঁকিয়ে ঘড়ির কাঁটার বিপরীতটা দেখে নিলে হবে। তো আমরা এমন ভাবে ধরেছি ঘড়ির কাঁটার বিপরীত হয়ে গেছে। ধরার কম বেশি কারণে ঘড়ির কাঁটার বিপরীত কিন্তু নাও হতে পারে। মানে 1 আর 2 কে যদি তুমি ধরো আর 2 আর 3 কে যদি b ধরো আর 1 আর 3 কে যদি c ধরো তাহলে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত হবে না, তখন হয়ে যাবে acb। তো 3 বিন্দু পাওয়া গেছে। ক্ষেত্রফলের সূত্র পারবে না তোমরা সবাই? ইয়েস স্যার পারবো। ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল পদ্ধতি আর কোনো সমস্যা কারো থাকার কথা পারবো স্যার। সবাই পারবো স্যার। এটার উত্তর বের হবে 9 বর্গ একক। 15 যোগ 15 বিয়োগ 6 বিয়োগ 6, 15 15 30 বিয়োগ 6 6 18।
6 6 12, 30 থেকে 12 বাদ দিলে হবে 18, হাফ থাকবে শুরুতে, এই কারণে হাফ থাকার কারণে মান আসবে হচ্ছে 9 9 বর্গ একক। অঙ্ক মুখস্থ করার গ্রহণযোগ্য নয় স্যার। স্যার আপনি স্যার লেজেন্ড স্যার। কি হয়েছে? কিছু না স্যার। অঙ্ক মুখস্থ করার গ্রহণযোগ্য নয় স্যার, এরকম মুখে মুখে অঙ্ক বললে তো স্যার কিছু লাগেই না, খাতা কেন দরকার? মাল্টি ট্যালেন্টেড। খাতা আমি কি দরকার, তোমাদের জন্য দরকার। পুরাই শখ স্যার। আচ্ছা 19 20 22 সবগুলো কিন্তু একই জিনিস। এরপরে যদি 20 এ যদি আসো, 20 নম্বরে যদি আসো, তাহলে 20 নম্বরে ক্ষেত্রে এগুলো বাদ যাবে, অংশটা থাক এগুলো লেখা থাকে, 3 অংশটা থাক লেখা, আর সমীকরণটা চেঞ্জ হবে 20 নম্বরে। আচ্ছা আপনি মিশালে না আপনারা, তোমরা বুঝে পরে করে নেবে। I 20 নম্বর তো y = 3x + 4, একটা হচ্ছে y = 3x + 4, আরেকটা হচ্ছে y = -3x + 10। আমি 3x টাকে ওপাশে নিয়ে নিলাম, -3x + 10। আমি কিন্তু চিত্র আঁকাই দিতে পারবো, বিন্দু না বের করে চিত্র আঁকাতে পারবো সবগুলাই। +3 -3 tan ইনভার্স 3 দিলে পাওয়া যাবে কত ডিগ্রি। আর আরেকটা কি বলেছে, আরেকটা x অক্ষ, x অক্ষের সমীকরণ কি? y এর মান 0 হবে এখানে, y এর মান 0 হবে। এটা x অক্ষের সমীকরণ, y = 0। তাহলে তিনটা সরলরেখা পাওয়া গেছে না? 1 2 3। yes sir, একই ভাবে 1 আর 2 এর বিন্দু 1 আর 3 2 আর 3 ABC বের হয়ে যাবে, তাহলে চিত্র আঁকতে পারবে, ক্ষেত্রফল তৈরি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। এটা বেশি ইজি স্যার, আমি যেভাবে এটা বুঝলাম ওটার থেকে। স্যার এখানে x অক্ষের সমীকরণ কেন না হলো? অঙ্কটা পড়ো ভালো করে, যে x অক্ষের সমীকরণ কেন না হলো। লেখা আছে যে x অক্ষ সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ওই দুইটা রেখার সাথে আরেকটা কে যুক্ত হবে, x অক্ষ যুক্ত হবে। জি স্যার, ওই দুইটা সরলরেখার সাথে আরেকটা x অক্ষ যুক্ত হবে, এজন্য x অক্ষের সমীকরণ y = 0 এটা আমরা লিখলাম। এটা লিখতে পারো, এটা হচ্ছে x অক্ষের সমীকরণ। স্যার এ হবে কি স্যার, প্রথমে প্লাস করব তারপরে দিবে মাইনাস, মানে y এর মান বের করার টাইমে যোগ করতে হবে। এখন কখন কি করতে হবে তোমরা দেখলে তো বুঝতে পারবে। প্রথম দুইটা তো জি স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ জি স্যার। আর এটার ক্ষেত্রে y এর মান 0 এর জায়গায় বসাবে, এটা দেখো 0 বসাতে দিতে হবে। 0 বসালে এখানে আসবে -4/3 আর এখানে বসালে আসবে 10/3। আচ্ছা আমি এখন সংক্ষেপে লিখে রাখি কি মান আসে। এই দুটো যোগ করলে 14, তার মানে 7, এখানে আসবে 1,7, এই হচ্ছে 1,7। b আসবে হচ্ছে 0 ও y এর মান 0, তাহলে x এর মান হচ্ছে তোমার -4/3, 0, এটা হচ্ছে b এর মান। আর c এর মান আসবে 10/3, 0। তিনটা বিন্দু বের হয়ে গেছে। 10/3 কেমনে বসাবো? হ্যাঁ কি হয়েছে? 10/3 কেমনে করে বসাবো? 10/3 গ্রাফে কিভাবে বসাবে? 10/3 মানে 3.33, তার 3 এর একটু বেশি বসাবে। 4/3 মানে 1.33, 1 এর একটু বেশি বসাবে। জি স্যার বুঝছি। পুরো আগে দেখাই। 1,7 হচ্ছে এই জায়গায় আছে, এটা হচ্ছে 1,7। কি হচ্ছে -1.33, তাহলে এখানে 1 হচ্ছে একটু বেশি, এটা হচ্ছে তোমার b। আর c হচ্ছে 3, মানে 1 ও 3 3 চেয়ে একটু বেশি, এটা c। এই হচ্ছে তোমাদের ABC ত্রিভুজ। সবাই আসলে আইডিয়া করে বসাতে হবে, অ্যাকুরেট হবে না। 1.33 মানে হচ্ছে অর্ধেকের একটু কম, আবার একের বেশি। আচ্ছা 20 গেল। এরপর 22 নম্বরে কয়টা লেখা আছে সরল লেখা? 4টা। 4টা সরল লেখে কি হবে? চতুর্ভুজ হবে। यस স্যার। তো সেক্ষেত্রে একটু তথ্য লাগবে, আগের তথ্য, অর্থাৎ 21 নম্বরের একটা তথ্য আছে, 21 নম্বর না 18 নম্বরের তথ্য লাগবে। 18 নম্বর যারা করেছো তারা বুঝতে পারবে যে দুইটা সরলরেখার ঢাল যদি একই হয় তাহলে ওই দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার কারণে কোনোদিন ছেদ করে না।
তো চতুর্ভুজের ক্ষেত্রেও 22 নম্বরে দুইটা সরলরেখা একই ঢাল দেওয়া আছে। প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখার ঢাল হচ্ছে 1, তার মানে 45 ডিগ্রি করে। দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ সরলরেখার ঢাল -1 মানে 135 ডিগ্রি করে। তাহলে চারটা সরলরেখা সবগুলো সবার সাথে মানে সেট করবে না। 1 আর 2 কখনো সেট করবে না, 3 আর 4 কখনো সেট করবে না। 1 আর 3 আর 4 সেট করবে না, কারণ কি? তারা হচ্ছে সমান্তরাল, একই ঢাল বিশিষ্ট। তাহলে আমরা সেট বিন্দু বার করব কিভাবে? 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 2 এর সাথে 3, 2 এর সাথে 4। ছেদ বিন্দুগুলো সহজে বের হবে। 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 2 এর সাথে 3, 2 এর সাথে 4। চারটা ছেদ বিন্দু বের হয়ে গেলে তুমি বিভিন্ন পদ্ধতি, মানে 1 2 আর 3 4 একসাথে হবে না। না, এরা একসাথে হবে না। কারণ কি? একসাথে না হওয়ার কারণ কি? কারণ এটা ঢাল এক। ঢাল পরস্পরের ঢাল এক। পরস্পরের ঢাল এক। তো ঠিক আছে, তাহলে তোমরা 22 পর্যন্ত করে ফেলো। আর যে শীট গুলো মানে পেয়েছি স্কুল থেকে নিয়ে গেছো, সেই শীট গুলো সলভ করতে শুরু করে দিবে। আর 23 24 আমরা আগামী 2 ক্লাসে 23 24 করে ফেলবো। 23 এক ক্লাসে, 24 এক ক্লাসে। এই 23 এবং 24 করলে অনেক জিনিস শেখার আছে, শিখতে পারবে, এবং সৃজনশীল গুলো সবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর তোমরা যদি আবার টেনে আসো, এই অধ্যায়ে আরো কাজ করতে হবে, এখানে শেষ না, আরো কাজ করতে হবে অধ্যায়ে। এই 11 নম্বর অধ্যায়টা এমন ভাবে শিখে যাবে যেন ইন্টারমিডিয়েটে গিয়ে তোমাদের কোনো প্রবলেম না হয়। ইন্টারমিডিয়েটে শুধু সরলরেখা নিয়ে বিশাল একটা অধ্যায় আছে, এটা তোমাদেরকে জানিয়েছিলাম ক্লাসে। এবং সরলরেখা এবং বক্ররেখা নিয়ে আরো অধ্যায় আছে, সেক্ষেত্রে বৃত্ত আছে, তারপরে পরিবৃত্ত, উপবৃত্ত, অতিবৃত্ত, অনেক বিষয় আছে। তো এইটা এই জন্য এখান থেকে ভালো করে শিখে যেতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আজকের ক্লাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।